আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটির শেষ দিনে পরিবার নিয়ে কর্মক্ষেত্রে ফিরছেন অনেকে। ভিড় এড়াতে আগেভাগে রাজধানীর পথ ধরেছেন কেউ কেউ। উৎসব এলেই বেড়ে যায় অনলাইন প্রতারকদের দৌরাত্ম্য। ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। দাবি থাকলেও এখনই শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, জানালেন প্রতিমন্ত্রী। অর্থ সাশ্রয় আর দ্বিতীয় রানওয়ে নির্মাণে নজর। ৮ দিন হাসপাতালে, এবার মিলল বেকারির সন্ধান। স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ, সাংবাদিকদের উপর কর্মীদের লেলিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের ছুটি শেষে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ লক্ষ্য করা যায়। চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছাতে শুরু করে। সাধারণ যাত্রীরা জানান, নৌপথে যাত্রা ছিল বেশ স্বস্তিদায়ক। জানান, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফিরছেন তারা। আজ শেষ হচ্ছে ঈদুল আজহার 7 দিনের সরকারি ছুটি। যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই কিন্তু আমাদের যে ঢাকা ফেরার যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। তাছাড়া এখন পর্যন্ত যেটি রয়েছে যে স্টেশনগুলোতে কিছুটা কিন্তু শিডিউল বিপর্যয় রয়েছে, কেননা সকাল 6টা নাগাদ যেই ট্রেনগুলো ছিল সেগুলোও কিন্তু এখনো স্টেশন ছেড়ে যেতে পারেনি। সুতরাং যাত্রীদের ভোগান্তির কথা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন তাদের ভোগান্তির কথা। পাশাপাশি যেই ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছে সুবর্ণ এক্সপ্রেস, যদি একটু দেখাতে চাই, এই সুবর্ণ এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল 7টা 45 মিনিটে, এখন সময় প্রায় 8টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি এই ট্রেনগুলো। তারা যেটি বলছেন, স্টেশন মাস্টার কিংবা স্টেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ঢাকার বাইরে থেকেও ট্রেনগুলো ঢাকায় ঢুকতে কিছুটা সময় লাগছে, যার কারণে কিন্তু ঢাকা ছেড়ে যেতেও সময় লাগছে। কিন্তু তাতে কিন্তু যাত্রী যে ভোগান্তি, অর্থাৎ যারা ঢাকার ফিরছেন কিংবা ঢাকার বাইরে যাচ্ছেন, তাদের ভোগান্তি কিন্তু পৌঁছেছে চরমে। এখন পর্যন্ত সকাল থেকে যে কয়েকটি ট্রেনেরই শিডিউল করা ছিল সবগুলো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সময় মতো যেন ছেড়ে যেতে পারে বাকি ট্রেনগুলো, সেই বিষয়ে যদিও স্টেশন কর্তৃপক্ষ বলছে যে তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু আসলে সেই রকম কোনো তৎপরতা লক্ষণীয় নয় এখন পর্যন্ত। যাত্রীরা যেটি বলছেন যে ভোগান্তি এড়াতে কিন্তু অনেকে ঈদের পরের এই যাত্রাটাকে বেছে নিয়েছেন, যেন ঈদের সময় যেহেতু বাড়তি চাপ থাকে। যে ঈদ উপলক্ষে অনলাইনে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়েছে। নানান অপকৌশলে ডিজিটাল অ্যাকাউন্টের দখল নিচ্ছে প্রতারকরা। পাশাপাশি সড়কে এআই ক্যামেরার নাম করে ভুয়া মামলার মেসেজও দেওয়া হচ্ছে। সরকারি সংস্থাগুলো বারবার সতর্ক করলেও সেসব পৌঁছাচ্ছে না প্রান্তিক মানুষের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে, পাশাপাশি প্রতারকদের শাস্তি নিশ্চিত করতে হবে। গভীর রাতে এভাবে ফোন করে দেখানো হয় গুপ্তধনের লোভ। সেই মহামূল্যবান সম্পদ পেতে পাঠাতে হবে টাকা। শর্ত, ব্যবহার করতে হবে অনলাইন মাধ্যম। কারো কারো কাছে ফোন আসে বিকাশ এজেন্টের ছদ্মবেশে। ছলচাতুরি করে হাতিয়ে নেয় গোপন পিন নম্বর। কারো কাছে চাওয়া হয় অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যাংক কার্ডের তথ্য। এসব প্রতারণার চিত্র নজরে এসেছে কেন্দ্রীয় ব্যাংকেরও। জারি করা হয়েছে নতুন নিরাপত্তা নির্দেশনা। এতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে ব্যাংক কার্ড যুক্ত করতে হলে প্রথমবার সর্বোচ্চ 500 টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। তবে দুটি অ্যাকাউন্টের নাম হুবহু এক হলে সরাসরি কার্ড সংযুক্ত করা যাবে। ডিজিটাল লেনদেনে সতর্ক থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। সম্প্রতি চালু হয়েছে এআই ভিত্তিক সড়ক আইনে মামলা কার্যক্রম। সেখানেও ফাঁদ পেতেছে অনলাইন প্রতারক চক্র। অনেকের কাছে পাঠানো হচ্ছে ভুয়া মামলার SMS। এ বিষয়েও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ পৃথক সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়, একটি অসাধু চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে বকেয়া জরিমানা পরিশোধের বার্তা পাঠাচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের বার্তার লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই সতর্কবার্তা আর নির্দেশনাতেই কি প্রতিকার মিলবে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে অনেক বেশি সচেতন আর ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করাই এসব প্রতারক চক্রের ফাঁদ থেকে মুক্তির প্রধান পথ। সেই সাথে দরকার প্রতারকদের কঠিন শাস্তির ব্যবস্থা। ডিজিটাল প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। প্রযুক্তির উৎকর্ষের যুগে এই প্রতারক চক্রকে নির্মূলে এখনই শক্ত ডিজিটাল প্রতিরোধ ব্যবস্থা গড়ায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে?
আবারও কি ফিরছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম? তার সরকার দলীয় এমপিদের দাবি থাকলেও আপাতত নাম পরিবর্তনে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। বলেন, জিয়ার নাম পরিবর্তন করে আওয়ামী লীগ 16,000 কোটি টাকা ক্ষতি করেছিল সরকারের। আবারও নাম পরিবর্তন করতে গেলে খরচ হতে পারে 40 থেকে 50,000 কোটি টাকা। তাই নাম পরিবর্তনের রাজনীতির চেয়ে শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ ও ডিসেম্বরে 3rd টার্মিনাল চালুর উপর জোর দিচ্ছে সরকার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে 1983 সালে নামকরণ করা হয়েছিল দেশের প্রধান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের। আওয়ামী লীগ সরকার 2010 সালে জিয়ার নাম পরিবর্তন করে দেয় হযরত শাহজালালের নাম। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় বিএনপি। সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকের দাবি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়াউর রহমানের নামে নামকরণের। বিমান প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে শাহজালাল রাখায় সে সময় সরকারের প্রায় 16,000 কোটি টাকা ক্ষতি হয়েছিল। আন্তর্জাতিক নথিপত্র, বিমানবন্দরের সিগন্যালিং সহ কয়েকটি ক্ষেত্রে সংশোধনের জন্য এই পরিমাণ অর্থের অপচয় হয়েছিল। তাই নাম পরিবর্তনের রাজনীতিতে না জড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নে জোর দিতে চায় সরকার। দ্বিতীয় রানওয়ে নির্মাণ করে বাড়াতে চায় আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘ প্রতীক্ষিত 3rd টার্মিনাল চালুর উপরও জোর দিচ্ছে সরকার। বিমান প্রতিমন্ত্রী জানান, বিজয় দিবসে প্রধানমন্ত্রী এই টার্মিনাল উদ্বোধন করবেন। রাজধানীর মগবাজারে 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় সকালে স্বাস্থ্যমন্ত্রীকে প্রাথমিক রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি। অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা এসি বন্ধ থাকার তথ্য মিলেছে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকার বিষয়টিও উঠে এসেছে। 6 নবজাতক মৃত্যুর কারণ জানতে হচ্ছে তদন্ত। জমা পড়েছে প্রাথমিক রিপোর্টও। এ অবস্থায় শনিবার রাজধানীর 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, হাসপাতালের একটি ফ্লোরে বেকারির বা রুটি কারখানার সন্ধান মিলেছে। বেকারিতে ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশ দেখা গেছে। এর সাথে শিশু মৃত্যুর ঘটনায় কোনো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত হবে। মন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে সময় লাগবে আরও 4 দিন। এর আগে সকালে মন্ত্রীকে প্রাথমিক রিপোর্ট দেয় তদন্ত কমিটি। অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা এসি বন্ধ থাকার তথ্য মিলেছে। স্বাস্থ্যমন্ত্রী যখন ভেতরে, তখন হাসপাতালের সবগুলো গেটে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। বাধা দেয়া হয় সাংবাদিকদের প্রবেশে। এক পর্যায়ে কর্মীদের লেলিয়ে দিলে তারা চড়াও হয় সাংবাদিকদের উপর। ছিনিয়ে নেওয়া হয় কয়েকটি টেলিভিশনের ক্যামেরা। নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, ছিনতাই, ডাকাতি, চুরি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ বলছে, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা।